দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। শুরু করছি আরো বারো। যে খবরে প্রথমেই নজর রাখবো, ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর বাড়ি লক্ষ্য করে চলল গুলি, বোমা ছোড়া হয়েছে। গুলি ও বোমা চালানোর অভিযোগ উঠেছে তৃণমূল নেতার বিরুদ্ধে। অর্জুন সিং তিনি বাড়ির বাইরেই দাঁড়িয়েছিলেন এবং সেই সময় বেশ কয়েকজন দুষ্কৃতী এসে তাকে লক্ষ্য করে গুলি চালায়, বোমা ছোড়া হয় বলেই অভিযোগ উঠেছে এবং এই অভিযোগ তিনি করেছেন তৃণমূল নেতা নমিত সিং এর বিরুদ্ধে এবং তার দলবল এই ঘটনা ঘটিয়েছেন বলেই অভিযোগ করেছেন অর্জুন সিং। এবং এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ভাটপাড়ায়। শুভজিৎ সিং আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি, আরো বিস্তারিত জানবো। শুভজিৎ, কি পরিস্থিতি এই মুহূর্তে ভাটপাড়ায় এই ঘটনার পর? দেখো, আজকে সকাল থেকে অর্জুন সিং এর বাড়ির সামনে দফায় দফায় উত্তেজনা সৃষ্টি হয়। অর্জুন সিংকে লক্ষ্য করে গুলি এবং বোমা ছোড়া হয় বলে অভিযোগ করেন অর্জুন সিং এবং বোমের একটি স্প্রিংটারের আঘাতে কিন্তু আহত হন অর্জুন সিং। তারপরেই কিন্তু উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। তবে এখনো পর্যন্ত এলাকায় শান্ত থাকলেও কিন্তু একটি থমথমে পরিস্থিতি রয়েছে। প্রচুর সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে জগদ্দল মেঘনামোড় এলাকাতে। ইতিমধ্যেই পুলিশের উচ্চপদস্থ আধিকারিক ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার অফ পুলিশ নর্থ জোন গণেশ বিশ্বাস, তার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী গোটা এলাকা মুড়ে ফেলেছেন। দুষ্কৃতীদের খোঁজে ইতিমধ্যে তল্লাশি শুরু করা হয়েছে জগদ্দল থানার পুলিশের পক্ষ থেকে। এলাকার বেশ কয়েকটি সিসিটিভি ফুটেজের যেগুলি ফুটেজ ছিল তা ইতিমধ্যে সংগ্রহ করা শুরু করা হয়েছে পুলিশের তরফ থেকে। খতিয়ে দেখা হচ্ছে, পুঙ্খানুপুঙ্খ দেখা হচ্ছে যে কোথা থেকে তারা আসলো এবং কোথা থেকে তারা বোমা চালালো। প্রথমে বোমা চালালো, তারপর গুলি, এবং সেই বোমার আঘাতে আহত প্রাক্তন বিজেপির সাংসদ অর্জুন সিং, সেই বিষয়গুলো কিন্তু পুলিশের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে একটি টুইট মারফত একটি অভিযোগ জানানো হয়েছে অর্জুন সিং এর তরফ থেকে। কিছুক্ষণের মধ্যে সিআইএসএফ যিনি উচ্চপদস্থ আধিকারিক রয়েছেন তিনি আসছেন এবং অর্জুন সিং এর সাথে কথা বলবেন। কারণ অর্জুন সিং যার বিরুদ্ধে অভিযোগ করেছেন যে নমিত সিং এর বিরুদ্ধে বারবার করে অভিযোগ করা হচ্ছে, নমিত সিং এর আগেও কিন্তু অর্জুন সিং এর বাড়িতে বোমা চালানোর ঘটনায় গ্রেপ্তার হয়েছিল এনআইএর হাতে। দীর্ঘ বেশ কয়েক মাস তিনি গ্রেপ্তার ছিলেন এনআইএর হাতে। তারপরে তিনি ওখান থেকে বেল পান। বেল পেয়ে উনি যখন আবার এলাকায় আসেন, আবারও উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় এবং সব মিলিয়ে বলা যেতে পারে কিন্তু আবারও ভাটপাড়া এবং জগদ্দল খবরের শিরোনামে আবারও রয়েছে। কারণ যেভাবে গুলি এবং বোমা সাত সকালে চললো তাতে কিন্তু আতঙ্কে রয়েছেন এলাকাবাসীরা। তুমি নজর রাখো সেদিকে। আপাতত ধন্যবাদ জানাবো। শুভজিৎ সিং আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি। অর্জুন সিং তিনি ঠিক কি অভিযোগ আনছেন, কি বলছেন তিনি এই ঘটনার পর, শোনাবো। সামনে না আমার বাড়িতে আমার সিকিউরিটিদের উপরে অ্যাটাক করেছে, ও বিধায়ক ওখানে বসেছিল ওর উপরে অ্যাটাক করেছে। এখানে বাড়িতে দেখছে না কত ইট পাথরে বৃষ্টি, গুলি বোম সব চালিয়েছে। আমারও লেগেছে এখানে বোম, যখন আমি নেমেছি তখন এই দেখো বোমের স্পিলটার এখানে লেগেছে। ওই নমিত সিং যে আগে এনআইএ কেসে আসামি ছিল, ওই পুরো জেহাদিদেরকে নিয়ে হামলাটা করেছে তৃণমূল কংগ্রেস আর পুলিশের সামনে। পুলিশ এখানে উপস্থিত। এখানে পুলিশ দিয়ে লাভ কি আছে? এখানে পুলিশ আর ক্যামেরা একটাই জন্য আছে, শুধু আমাদের উপরে অ্যাটাক করার জন্য। ক্যামেরা তো সব ধরা পড়েছে। কি ধরা পড়েই কি হবে? আপনি গুলি চালাচ্ছেন, বোম চালাচ্ছে, আবার ক্যামেরাতে ধরা পড়ে, তাতে কি যায় আসে? 100% খুন করা চক্রান্ত। সকাল সকাল অ্যাটাক কার উপরে কি করে হয়? সকাল সকাল তো মারা যায়নি, অ্যাটাক হয় সিকিউরিটি বক্সের উপরে। দেখছেন না বোম গুলি চালিয়েছে। নেতৃত্বকে জানিয়ে কি হবে? লড়াই আমাদের লড়তে হবে, মানুষকে নিয়ে আমাদের লড়াই লড়তে হবে। অমিত শাহজিকে জানাবো। আপনারা শুনলেন অর্জুন সিং তিনি ঠিক কি বলেছেন, কি অভিযোগ এনেছেন। শুক্রবার সকালেই ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর ভাটপাড়ার বাড়িতেই ইট বোমা গুলি নিয়ে দুষ্কৃতীরা হামলা চালিয়েছে বলেই অভিযোগ উঠেছে এবং অর্জুন সিং তিনিও আহত হয়েছেন এই ঘটনার জেরে। নমিত সিং তৃণমূল নেতা, তার বিরুদ্ধে এই অভিযোগ এনেছেন অর্জুন সিং। ইতিমধ্যেই ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ, তবে এখনো পর্যন্ত দোষীদেরকে চিহ্নিত করা সম্ভব হয়নি। অর্জুন সিং এর বাড়িতে যেভাবে লক্ষ্য করে গুলি এবং বোমা ছোড়ার ঘটনা ঘটেছে, সেই ঘটনাকে কেন্দ্র করে দফায় দফায় উত্তেজনা ছড়ায় ভাটপাড়ায়। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদের। এবং এই যে ঘটনা ঘটেছে সেক্ষেত্রে শাসক দলেরই এক নেতা, তার বিরুদ্ধেই এই অভিযোগ উঠেছে। সেক্ষেত্রে শাসক দলের তরফ থেকে ঠিক কি প্রতিক্রিয়া দেওয়া হচ্ছে, কি বলছেন তারা।
অভিযোগ আনতেই পারেন। এই ধরনের ঘটনা কখনোই কাম্য হতে পারে না। কিন্তু তৃণমূল যদি গুলির রাজনীতি করতো, তাহলে যেদিন লোকসভা ভোটে রেজাল্ট বেরোলো বা ভোটের সময়, সেখানে ব্যারাকপুরে গুলি চলতো। তৃণমূল কংগ্রেস গুলির রাজনীতি করে না বলেই ব্যারাকপুর শান্ত আছে। আজকে অর্জুন সিং রাজ্য রাজনীতিতে বিজেপির মধ্যেই কোণঠাসা। একদিকে সুকান্ত লবি, একদিকে দিলীপ রায়, একদিকে শুভেন্দু অধিকারীর লবি। তার মধ্যে অর্জুন সিং কার্যত ম্রিয়মান, কার্যত নিষ্প্রভ সেই জায়গায় থাকে। এই ধরনের ঘটনা আর কিছুই না, নিজের উপর লাইমলাইট, নিজের উপর মিডিয়া ফোকাস একটু আনার একটা অক্ষম প্রয়াস। আমরা আবারও বলছি, এই ধরনের ঘটনা নিন্দনীয়। যেই করে থাক, পুলিশ তদন্ত করছে, যে দোষী তাকে গ্রেফতার করা হবে। আপনাদেরকে শোনালাম শাসক দলের তরফ থেকে ঠিক কি বলা হয়েছে এই ঘটনায়। এবং অর্জুন সিং ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ, তাকে লক্ষ্য করেই আজ সকালবেলায় তার ভাটপাড়ার বাড়িতে বোমাবাজি করা হয়, গুলি ছোড়া হয় এবং বোমার আঘাতে আহত হয়েছেন অর্জুন সিং। তবে আপাতত স্থিতিশীল তিনি রয়েছেন। এবং এই ঘটনার জেরে যার বিরুদ্ধে মূলত অভিযোগ আনছেন অর্জুন সিং, তিনি হলেন স্থানীয় তৃণমূল নেতা নমিত সিং। তার বিরুদ্ধেই এই অভিযোগ করেছেন অর্জুন সিং। তিনি বলছেন যে স্থানীয় তৃণমূল নেতা এবং তার দলবল, তারাই এই ঘটনা ঘটিয়েছে এবং ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এখনো পর্যন্ত দোষীদেরকে চিহ্নিত করা বা গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে এই ঘটনার জেরে দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছে ভাটপাড়া। আমরা এই নিয়ে কথা বলেছিলাম কংগ্রেস মুখপাত্র সৌম্য রায়ের সঙ্গে। তিনি ঠিক কি বলছেন শোনাবো। কে ঘটনা ঘটিয়েছে সেটা বিষয়টা নিশ্চয়ই দেখা উচিত, পুলিশ তদন্ত করা উচিত। এই ভাটপাড়া এবং এই অঞ্চলটা যে দীর্ঘদিন ধরে অপরাধীদের স্বর্গরাজ্য হয়ে গেছে, অর্জুন সিং বাবুকেও তার জন্য অনেকটা জবাব দিতে হবে। অর্জুন সিং বাবুরা যে সময় তৃণমূলে ছিলেন, তখন ওই জায়গাটা তো একেবারে খুব শান্তিপূর্ণ জায়গা ছিল না। আর আজকে তৃণমূলকে দোষ দিচ্ছেন, ঠিক আছে, কিন্তু আমার কথা হচ্ছে পুলিশ প্রশাসন কি করছে। কলকাতা পুলিশ সহ উত্তর 24 পরগনা পুলিশ, তারপরে ব্যারাকপুর কমিশনারেট, এই যে নতুন করে সাজানো হলো, তারপরে এই অঞ্চলটাকে থামানো যাচ্ছে না। খুন একটার পর একটা, কাউন্সিলর খুন থেকে শুরু করে বিভিন্ন বিষয়, এই যে জিনিসটা দাঁড়াচ্ছে ভয়ঙ্কর পরিস্থিতি। শুনলেন কংগ্রেসের তরফ থেকে এই ঘটনার প্রতিক্রিয়া, তারা ঠিক কি জানাচ্ছেন। অন্যদিকে অর্জুন সিং, তার বাড়িকে লক্ষ্য করে যেভাবে বোমাবাজি করা হয়েছে এবং যেভাবে তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে, তাকে খুন করার উদ্দেশ্য ছিল, এমনটাই কিন্তু অভিযোগ এনেছেন সরাসরি অর্জুন সিং তৃণমূল নেতার বিরুদ্ধে। এবং এই ঘটনার জেরে উত্তপ্ত হয়ে উঠেছে ব্যারাকপুরের ভাটপাড়া। এবং সেক্ষেত্রে অর্জুন সিং তিনি দাবি করছেন যে তার বাড়ি মজদুর ভবনের সামনে বোমা গুলি ছুড়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই। পুলিশের সামনে এই ঘটনা ঘটানো হয়েছে বলেই অভিযোগ করেছেন তিনি, যদিও এই ঘটনাতে কাউকে এখনো পর্যন্ত গ্রেফতার করা সম্ভব হয়নি। তিনি বলেছেন যে স্থানীয় এক কাউন্সিলরের ছেলে এবং তার সঙ্গে তার দলবল মিলে এই ঘটনা ঘটিয়েছে। সে ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে, দেখতে পাচ্ছেন কিভাবে সেখানে যেভাবে ইট ছোড়া হয়েছে, বোমাবাজি করা হয়েছে এবং গুলি ছোড়া হয়েছে, যার কারণে শুধুমাত্র অর্জুন সিংই নন, তার যারা সিকিউরিটি রয়েছেন, দেহরক্ষীরা রয়েছেন, তারাও কিন্তু একই সঙ্গে আহত হয়েছেন এই ঘটনার জেরে। এবং এই ঘটনার জেরে পুলিশ কোনো রকম সক্রিয় ভূমিকা পালন করেনি, এমনটাই কিন্তু অভিযোগ করেছিলেন অর্জুন সিং। পাশাপাশি তিনি বলছেন যে তৃণমূল নেতা, তার বিরুদ্ধে সরাসরি অভিযোগের আঙুল তুলেছেন তিনি। বিজেপি নেতা কৌস্তব বাগচি এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। কৌস্তব বাবু, ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং, ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং, তাকে লক্ষ্য করে যেভাবে বোমাবাজি করা হয়েছে, যেভাবে গুলি ছোড়া হয়েছে, আহতও হয়েছেন অর্জুন সিং, তৃণমূল নেতার বিরুদ্ধে এই অভিযোগ তিনি আনছেন, কি বলবেন? দেখুন, ব্যারাকপুরে লোকসভা নির্বাচন যখন হয়েছিল, তখন তৃণমূলের তরফ থেকে বলা হয়েছিল যে গুন্ডারাজ খতম করতে হবে। আমরা সেখানে বারংবার বলেছিলাম, তৃণমূলকে নির্বাচিত করা মানে গুন্ডারাজকে ব্যারাকপুরে বকলমে প্রশ্রয় দেওয়া। তো সেই গুন্ডারাজ ব্যারাকপুরে কায়েম হয়েছে, তৃণমূল জিতেছে, এইগুলো হবে খুব স্বাভাবিক। ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকরা জানে কিভাবে প্রতিরোধ করতে হবে। আমরা পুলিশের উপর আস্থা ভরসা কোনোটাই রাখছি না। রাজনৈতিকভাবে যেভাবে সাধারণ মানুষকে নিয়ে আন্দোলন গড়ে তোলা উচিত, আমরা সেটা করব। তো এই ধরনের ভয়ভীতি দেখিয়ে কাউকে কিছু দমানো যাবে না। অর্জুন সিং দীর্ঘদিনের পরীক্ষিত সৈনিক, দীর্ঘদিনের লড়াকু একজন নেতা।
ওনাকে এই ধরনের বাড়ির সামনে দু একটা পটকা ফাটিয়ে ভয় দেখানো যাবে। কৌস্তববাবু, এর আগেও আমরা দেখেছি এইরকমই এর আগেও হামলা চালানো হয়েছিল অর্জুন সিং এর ওপরে, এবং যেভাবে বারবার আমরা দেখি ব্যারাকপুরের ভাটপাড়ায় যেভাবে উত্তপ্ত হয়ে ওঠে, সন্ত্রাসের এই পরিবেশ সেখানে তৈরি হয়, কি মনে হয় কেন এখনো পর্যন্ত এই বিষয়টাকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না সেখানে? পুলিশের মদতে গোটা বিষয়টা হচ্ছে, সরকারের মদতে হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মদতে হচ্ছে, কে আটকাবে? ধন্যবাদ আপনাকে। বিজেপি নেতা কৌস্তব বাগচি আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। আপনাদেরকে সেই ছবিও একই সঙ্গে দেখাচ্ছি যেখানে অর্জুন সিং এর বাড়ির সামনে বোমাবাজি চালানো হয়েছে এবং যার কারণে জখম হয়েছেন অর্জুন সিং এবং অর্জুন সিং এর দেহরক্ষীরা, তারাও আহত হয়েছেন এই ঘটনার জেরে, এবং পুলিশের সামনে এই ঘটনা ঘটানো হয়েছে বলে অভিযোগ করেছেন অর্জুন সিং। অভিযোগের তীর স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে। আসছি পরের খবরে। পঙ্কজ দত্ত রক্ষা কবচ সংক্রান্ত মামলা, বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ এর রায়কে চ্যালেঞ্জ জানিয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ। পুজোর অবকাশকালীন বেঞ্চে মামলার শুনানির আবেদন, অবসরকালীন বেঞ্চে শুনানির অনুমতি দিতে পারেন না প্রধান বিচারপতি। আপনাদেরকে জানিয়ে রাখবো, পঙ্কজ দত্তের রক্ষা কবচ সংক্রান্ত মামলা, আর সেই মামলাতেই বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ যে রায় দিয়েছিলেন সেই রায়কেই চ্যালেঞ্জ জানিয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ। পুজোর অবকাশকালীন বেঞ্চে এই মামলার শুনানির আবেদন, অবকাশকালীন বেঞ্চে শুনানির অনুমতি দিতে পারেন না প্রধান বিচারপতি। পীযূষ কান্তি নাগ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি, আরো বিস্তারিত জানবো। পীযূষ দা, দেখো, বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ পঙ্কজ দত্তের রক্ষা কবচ সংক্রান্ত মামলার মামলা তার অন্তর্বর্তীকালীন আবেদন খারিজ করে দিয়েছিলেন। ফলে পঙ্কজ দত্তকে এখন তদন্তে ডাকতে পারে পুলিশ, কিন্তু গ্রেপ্তারির আশঙ্কায় পঙ্কজ দত্ত সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে তার আইনজীবী প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন এবং মামলাটি পূজা অবকাশকালীন বেঞ্চে শুনানির জন্য আবেদন জানান। কিন্তু প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয় যে যেহেতু প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ পূজা অবকাশকালীন বেঞ্চ নয়, সেই কারণের জন্যই তাদের পূজা অবকাশকালীন ডিভিশন বেঞ্চে এই বিষয় নিয়ে আবেদন জানাতে হবে এবং তারাই সিদ্ধান্ত নেবে যে এই মামলার দুটো শুনানি তখন তারা গ্রহণ করবেন কি করবেন না। ধন্যবাদ তোমায়। পীযূষ কান্তি নাগ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। অর্থাৎ পঙ্কজ দত্তের রক্ষা কবচ সংক্রান্ত মামলা, বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ। মামলা পুজোর অবকাশকালীন বেঞ্চে শুনানির আবেদন। প্রধান বিচারপতি জানিয়েছেন যে পুজোর অবকাশকালীন বেঞ্চে শুনানির জন্য তিনি অনুমতি দিতে পারেন না, ফলে তাদেরকে পূজা অবকাশকালীন বেঞ্চেই আবেদন জানাতে হবে। জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি আজই উঠে যাওয়ার সম্ভাবনা। আরজিগড়ে প্রতিবাদ মিছিলের পর ঘোষণা করতে পারেন জুনিয়র চিকিৎসকরা। নিরাপত্তা নিয়ে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিতে চান চিকিৎসকরা। দাবি পূরণ না হলে তারা আমরণ অনশন করবেন, এমন ভাবনাও কিন্তু থাকছে। কর্মবিরতি নিয়ে কিছুটা হলেও চাপের মুখে রয়েছেন জুনিয়র চিকিৎসকরা। সিনিয়র চিকিৎসকরা তারাও কিছুটা চাইছেন যে যাতে জুনিয়র চিকিৎসকরা তারা কাজে ফেরেন, কর্মবিরতি ছাড়া আন্দোলনের অন্য কোনো পথ তারা বেছে নিক, এমনটা কিন্তু চাইছেন তারাও। যার কারণে জুনিয়র চিকিৎসকরা তারাও বৈঠকও করেছেন নিজেদের মধ্যে এবং সেক্ষেত্রে আজকে তাদের যে চূড়ান্ত সিদ্ধান্ত, তারা হয়তো সেই সিদ্ধান্ত জানিয়ে দিতে পারেন কর্মবিরতি সংক্রান্ত। যেমনটা সম্ভাবনা করা হচ্ছে যে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি আজই উঠে যেতে পারে।
জি কর প্রতিবাদ মিছিল রয়েছে এবং সেই প্রতিবাদ মিছিল করার পরেই হয়তো সেই নিয়ে তারা ঘোষণা করতে পারেন এবং নিরাপত্তা নিয়ে নির্দিষ্ট সময়সীমাও সেক্ষেত্রে বেঁধে দিতে চান জুনিয়র চিকিৎসকরা এবং তাদের যে দাবি রয়েছে সেই দাবি পূরণ না হলে তারা আমরণ অনশন করবেন সেই ভাবনাও রয়েছে তাদের। কর্মবিরতি নিয়ে কিছুটা হলেও চাপের মুখে পড়েছেন জুনিয়র চিকিৎসকরা। সিনিয়র চিকিৎসকদের একাংশও চাইছেন যাতে কর্মবিরতির বিকল্প হিসেবে অন্য কোনো পথ তারা বেছে নেন আন্দোলনের জন্য, তারা যাতে কাজে ফেরেন, চিকিৎসা পরিষেবা দিতে শুরু করেন এবং সেই নিয়ে গতকালও আমরা দেখেছিলাম যে সিনিয়র চিকিৎসকরা বৈঠকও করেছিলেন জুনিয়র চিকিৎসকদের সঙ্গে এবং তারপরও জুনিয়র চিকিৎসকরা তারা নিজেদের মধ্যে আলোচনা করেছিলেন এবং আজকে জি কর কাণ্ড নিয়ে যে প্রতিবাদ রয়েছে তারপরেই হয়তো এই নিয়ে ঘোষণা করতে পারেন। আমরা এই নিয়ে কথা বলবো, সত্যসুন্দর ভট্টাচার্য আমাদের সঙ্গে থাকবেন প্রতিনিধি, আমরা সেই নিয়েই কথা বলবো। তবে আপনাদেরকে জানিয়ে রাখি কর্মবিরতি নিয়ে হয়তো চূড়ান্ত সিদ্ধান্ত আজই জানাবেন জুনিয়র চিকিৎসকরা। আমরা এই নিয়ে কথা বলবো। সত্যসুন্দর ভট্টাচার্য আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। সত্য, কিছুটা হলেও এই মুহূর্তে চাপের মুখে রয়েছেন জুনিয়র চিকিৎসকরা, সিনিয়ররাও চাইছেন যাতে কর্মবিরতি তারা তুলে নেন, চিকিৎসা পরিষেবা দেন। এই নিয়ে কি আজকে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানাতে পারেন জুনিয়র চিকিৎসকরা? দেখো, গতকাল জি কর মেডিকেল কলেজ হাসপাতালে যে কনভেনশন হয়েছিল এবং তাতে জুনিয়র চিকিৎসক এবং সিনিয়র চিকিৎসক যারা ছিলেন তারা উপস্থিত ছিলেন এবং অধিকাংশ সিনিয়র চিকিৎসকই তারা যেটা মনে করছেন যে ন্যায় বিচারের যে দাবি এই জি কর মেডিকেল কলেজ হাসপাতালের গত 9ই আগস্টের ঘটনায় নির্যাতিতা তরুণী চিকিৎসকের সেই ন্যায় বিচারের দাবি কিন্তু সমানভাবে তাদেরও রয়েছে। কিন্তু একটা বিষয় সিনিয়র চিকিৎসকেরা তারা মনে করছেন, যেহেতু উৎসবের মরশুম খুব স্বাভাবিকভাবেই দীর্ঘ এতদিন ধরে বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত রোগী এবং তার পরিজনেরা আসছেন তারা প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে জুনিয়র ডাক্তারদের কাজে অংশগ্রহণ করাটা জরুরি বলে মনে করছেন তারা। তার কারণ পূর্ণ কর্মবিরতি তারা আবার ঘোষণা করেছেন রাজ্যের সমস্ত মেডিকেল কলেজ হাসপাতালে। ফলে একদিকে যেরকম এমার্জেন্সিতে রোগীর চাপ বাড়ছে, অন্যান্য বিভাগেও কিন্তু যথেষ্ট সংখ্যক রোগী বিভিন্ন জায়গা থেকে তারা আসছেন এবং তাদের যাতে প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়া যায় সেই জন্য পূর্ণ কর্মবিরতি ওঠানোর জরুরি বলে মনে করছেন সিনিয়র চিকিৎসকদের একাংশ। সেক্ষেত্রে রাজ্যের সমস্ত সরকারি মেডিকেল কলেজ এবং হাসপাতালে পূর্ণ কর্মবিরতি উঠে যাওয়ার আজ থেকে একটা সম্ভাবনা রয়েছে। গতকাল যে কনভেনশন ছিল তারপরে দীর্ঘক্ষণ রাতভর জিবি বৈঠক হয়েছে, সাধারণ বৈঠক আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের। সেখানে শুধুমাত্র যে জি কর মেডিকেল কলেজ হাসপাতালের আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকেরা ছিলেন এমনটা নয়, অন্যান্য রাজ্যের অন্যান্য মেডিকেল কলেজের আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরাও এই জিবি বৈঠকে ছিলেন। আজকে সকালবেলা সেই জিবি বৈঠক শেষ হয়েছে এবং যেটা মনে করা হচ্ছে যে জি কর মেডিকেল কলেজ হাসপাতালে একটা প্রতিবাদ মিছিল করা হবে এবং সেই প্রতিবাদ মিছিলের পর আজকে ঘোষণা করতে পারেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকেরা তাদের পূর্ণ কর্মবিরতি তাদের তুলে নেওয়ার ক্ষেত্রে। তবে হাসপাতালগুলোতে যে নিরাপত্তা নিয়ে তাদের যে দাবি রয়েছে সেই দাবির লক্ষ্যে তারা কিন্তু একটা নির্দিষ্ট ডেডলাইন বা নির্দিষ্ট একটা সময়সীমা তারা নিজেদের দাবি নিয়ে সেটা সরকারকে বেঁধে দিতে পারেন, এমনটাও কিন্তু সেই সম্ভাবনার কথাও কিন্তু উঠে আসছে। এবং সেই নির্দিষ্ট সময়ের মধ্যে যদি দাবি পূরণ না হয় তাহলে আমরণ অনশনের চিন্তা ভাবনাও রয়েছে জুনিয়র চিকিৎসকদের। কিন্তু পূর্ণ কর্মবিরতি প্রত্যাহার করা হবে এমনটা কিন্তু তাদের সম্ভাবনা রয়েছে, তারা চিন্তা ভাবনা করেছেন। তবে আন্দোলন তাদের যেটা সেই আন্দোলন কিন্তু সমানভাবে বজায় থাকবে। রাতভর যে জিবি বৈঠক হয়েছে সেই জিবি বৈঠকের পরেই কিন্তু এমনটা সিদ্ধান্ত নিতে চলেছেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা এবং সেক্ষেত্রে তারা চাইছেন যে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত যে সমস্ত বিভাগগুলো রয়েছে এমার্জেন্সি সহ অন্যান্য ট্রমা কেয়ার বা জায়গায় যাতে রোগীদের চিকিৎসা পরিষেবা কোনোভাবে ব্যাহত না হয় সেই দিকটা লক্ষ্য রেখেই কিন্তু পূর্ণ কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা আজকে তারা করতে পারেন এমনটা কিন্তু সম্ভব। আমাদের নজর থাকবে সেদিকে। সত্য, আপাতত ধন্যবাদ তোমায়। সত্যসুন্দর ভট্টাচার্য টেলিফোনে ছিলেন। চিকিৎসকদের কর্মবিরতি সংক্রান্ত মামলা, কর্মবিরতির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলার শুনানির জন্য প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো, যেখানে চিকিৎসকদের কর্মবিরতি সংক্রান্ত মামলা এবং সেই কর্মবিরতির সিদ্ধান্তকেই চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলার শুনানির জন্য প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো, যেখানে মামলার শুনানির জন্য প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করা হয়েছে এবং কর্মবিরতির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়েই হাইকোর্টে জনস্বার্থ মামলা। চিকিৎসকদের যে কর্মবিরতি চলছিল সেই কর্মবিরতি সংক্রান্ত এই মামলা
কর্মবিরতির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা এবং প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ। পীযূষকান্তি নাগ আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি, আরো বিস্তারিত জানুন। পীযূষ দা, চিকিৎসকদের কর্মবিরতি সংক্রান্ত মামলা এবং কর্মবিরতির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে এই জনস্বার্থ মামলা। দেখো, কলকাতা হাইকোর্টে চিকিৎসকদের যে জুনিয়র ডাক্তারদের যে কর্মবিরতি, সেই কর্মবিরতিকে সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। এই মামলার আজকে দুটো শুনানির জন্য প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করা হয়, কিন্তু প্রধান বিচারপতি জানান যেহেতু মঙ্গলবারই কলকাতা হাইকোর্টের শেষ দিন, অর্থাৎ তারপরে পূজা অবকাশ পড়ে যাবে, ফলে এই মুহূর্তে এত দ্রুত এই মামলার শুনানি সম্ভব নয়। ইতিমধ্যে এই মামলার সঙ্গে সংযুক্ত সকলকে নোটিশ দিতে হবে, তা সম্ভব নয়। অর্থাৎ যদি আবেদনকারী মনে করেন তাহলে পূজা অবকাশকালীন বেঞ্চে তারা আবেদন জানাতে পারেন। তো এই ফলে তাদের যে শুনানির আবেদন, সেই আবেদন প্রধান বিচারপতি আপাতত গ্রহণ করলেন না। আবেদনকারী পক্ষ থেকে যেটা জানানো হয়েছে, তারা এই মামলার সঙ্গে সংযুক্ত সব পক্ষকে নোটিশ দেবেন, তারপরে ফের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করবেন এবং সেটা পূজা অবকাশকালীন বেঞ্চেও হতে পারে বা পূজা অবকাশের পর ডিভিশন বেঞ্চে তারা দৃষ্টি আকর্ষণ করে এই মামলা দুটো শুনানির আবেদন জানাবে। ধন্যবাদ। পীযূষকান্তি নাগ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। আরাবুল ইসলামকে প্রাণনাশের হুমকির অভিযোগ। প্রকাশ্যে আরাবুলকে খুনের হুমকির অভিযোগ। হাসান মোল্লার বিরুদ্ধেই হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। পুলিশে ইমেল করে অভিযোগ দায়ের করেছেন আরাবুল ইসলাম। আরাবুল ইসলামকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এই অভিযোগ করেছেন আরাবুল ইসলাম। তিনি বলেছেন যে তাকে খুন করার হুমকি দেওয়া হচ্ছে। হাসান মোল্লার বিরুদ্ধেই হুমকি দেওয়ার অভিযোগ এনেছেন আরাবুল ইসলাম। পুলিশে ইমেল করে ইতিমধ্যেই অভিযোগ জানিয়েছেন আরাবুল ইসলাম। তাকে প্রাণে মেরে ফেলার জন্য হুমকি দেওয়া হচ্ছে। আহসান মোল্লার বিরুদ্ধেই এই অভিযোগ এনেছেন আরাবুল ইসলাম। ইতিমধ্যেই পুলিশকে তিনি বিষয়টি জানিয়েছেন। ইমেল করে তিনি এই বিষয়ে অভিযোগ করেছেন পুলিশের কাছে। আরাবুল ইসলামকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠল আহসান মোল্লার বিরুদ্ধে। আহসান মোল্লা তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছেন বলেই অভিযোগ করেছেন আরাবুল ইসলাম। ইতিমধ্যেই পুলিশের কাছে অভিযোগও জানিয়েছেন তিনি। পুলিশে ইমেল মারফত অভিযোগ করেছেন আরাবুল ইসলাম। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো, আরাবুল ইসলামকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ। প্রকাশ্যে আরাবুল ইসলামকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ দেওয়া হয়েছে বলেই অভিযোগ এনেছেন তিনি হাসান মোল্লার বিরুদ্ধে। ইতিমধ্যেই পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন আরাবুল ইসলাম। ইমেল মারফত পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন তিনি। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো, পুলিশে ইমেল করে অভিযোগ করেছেন আরাবুল ইসলাম। তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে বলেই অভিযোগ করেছেন আরাবুল ইসলাম। আহসান মোল্লা প্রকাশ্যে তাকে খুন করার হুমকি দিয়েছেন, এমনই অভিযোগ করেছেন আরাবুল ইসলাম। পুলিশও অভিযোগ জানিয়েছেন। জাহাঙ্গীর হোসেন আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি, আরো বিস্তারিত জানবো। জাহাঙ্গীর, ঠিক কি অভিযোগ করেছেন আরাবুল ইসলাম? অভিযোগ করছেন যে তার বিরুদ্ধে খুন করার অভিযোগ উঠছে। ভাঙড় 1 নম্বর ব্লকের তৃণমূল নেতা তথা শওকত মোল্লা অনুগামী বা ঘনিষ্ঠ আহসান মোল্লা তিনি একটি বিবৃতি দেওয়ার সময় তিনি যেটা বলেন যে আরাবুল ইসলাম তাদের কাছে বা তাদের এলাকায় যাওয়ার চেষ্টা করলে ভাঙড়ের যে খাল আছে সেই খালে চুকিয়ে মারার কথা বলেন। সেই ঘটনার পরেই আরাবুল ইসলাম দেখা যায় ভাঙড়ের ডিসি অফিসে সেখানে মেল করে লিখিত অভিযোগ দায়ের করেন এবং ঘটনার তদন্ত দাবি করেন। পাশাপাশি নিরাপত্তার কথা তিনি সেখানে তুলে ধরেন। এই ঘটনার শুরুয়াত তিনি কিন্তু কিছুদিন আগে দেখা যায় আরাবুল ইসলাম এবং শওকত মোল্লার মধ্যে একটি দ্বন্দ্ব শুরু হয় এবং দুই অনুগামীদের মধ্যে কয়েকবার ভাঙড়ে কিন্তু অশান্তি ঝামেলাও হতে দেখা যায়। এবং সেখানে কিন্তু আরাবুল ইসলাম একসময় বলেছিলেন যে আমাদের কর্মীদের মারধর করা হচ্ছে, কিন্তু
পাল্টা যদি 10 মিনিট সময় পাওয়া যায় তাহলে তাদের কর্মীদের পাল্টা জবাব দিতে পারে, কিন্তু তারা করবে না। কিন্তু এই ঘটনার পরেই কিন্তু আহসান মোল্লা তিনি সাংবাদিকদের মুখোমুখি তিনি দাবি করেছিলেন যে 10 মিনিট তো দূরের কথা, সেখানে আমাদের ছেলেদের যদি হয় যদি ভাঙড়ের দিকে প্রবেশ করার চেষ্টা করে বা তার এলাকায় প্রবেশ করার চেষ্টা করে সেখানে খালের জলে চুবিয়ে মারার পরিকল্পনার কথা বলেন। এবং এই ঘটনার পরই ভাঙড় ডিসি অফিসে লিখিত মেল করেন আরাবুল ইসলাম। অবশ্যই আপাতত ধন্যবাদ তোমাকে। জাহাঙ্গীর হোসেন আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখি, আহসান মোল্লার বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ করেছেন তিনি। আরাবুল ইসলাম তাকে প্রাণে মেরে ফেলার জন্য হুমকি দেওয়া হয়েছে এমনই অভিযোগ করেছেন পুলিশে। ইতিমধ্যেই অভিযোগ দায়ের করেছেন আরাবুল ইসলাম। ইমেল মারফত পুলিশে অভিযোগ জানিয়েছেন আরাবুল। আপনাদেরকে জানিয়ে রাখবো, আরাবুল ইসলাম তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে। প্রকাশ্যে আরাবুল ইসলামকে খুন করা হবে বলেও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। আহসান মোল্লার বিরুদ্ধে অভিযোগ এনেছেন তিনি। কি বলেছেন, কি অভিযোগ করেছেন আরাবুল ইসলাম, শোনাবো আপনাদের। 10 বছর আসুক, আমাদের কাছে আসতে বলো। 10 মিনিটকে 10 বছর টাইম দিলাম। ওর মতন আরাবুলের এই খালে চুবিয়ে চুবিয়ে মেরে ফেলে দেবো। আমি ইতিমধ্যে থানাকে জানিয়েছি, আমি ডিসিকে জানিয়েছি, দলকে জানিয়েছি। দল যা ব্যবস্থা নেবে আমরা তাইতেই খুশি। কেন এই ব্যাপারটা নিয়ে প্রায় একটা মানে সামান্য ব্যাপার, আহসান যে ওখানে থাকে একটা খাস জায়গার উপরে থাকে, আর বিভিন্ন জায়গাতে লোক ডেকে এনে মিডিয়া করছে, নিজে মিডিয়া করছে। ওর বোঝা উচিত যে আরাবুলের পিছনে একটা সময় আমার পিছন ছাড়তো না, সেই লোকটা বলছে যে আরাবুলকে খালে চুবিয়ে মারব। প্রাক্তন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে এফআইআর সংক্রান্ত মামলা, দ্রুত শুনানির আবেদন জানিয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ। মামলায় সংযুক্ত সরকার ও সব পক্ষকে নোটিশ দেওয়ার নির্দেশ। আগামী সোমবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। এবং আপনারা জানেন যে অভিযোগ এর আগেই উঠেছিল প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে, যে নির্যাতিতার নাম তিনি প্রকাশ এনেছিলেন এবং সেই অভিযোগই উঠেছিল তার বিরুদ্ধে, যার কারণেই প্রাক্তন পুলিশ কমিশনারের বিরুদ্ধে এফআইআর করা হয়েছিল। এবং সেই এফআইআর সংক্রান্ত মামলারই দ্রুত শুনানির আবেদন জানিয়ে এবার প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ। মামলায় সংযুক্ত সরকার ও সব পক্ষকে নোটিশ দেওয়ার অভিযোগ। দ্রুত শুনানির আবেদন জানিয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ। মামলায় সংযুক্ত সরকার ও সব পক্ষকে নোটিশ দেওয়ার নির্দেশ। দোসরা অক্টোবর বাঁশদ্রোণীতে জেসিবির ধাক্কায় মৃত্যু হয় স্কুল পড়ুয়ার। এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। অবরোধ স্থানীয়দের। গ্রেফতার করা হয়েছে জেসিবির চালক এবং মালিককেও। দমদম ও চিতপুরের সংযোগস্থল থেকে আটকের পর গ্রেফতার করা হয়েছে তাকে। সাংবাদিক বৈঠকে জানান ডিসি দক্ষিণ শহরতলি বিদিশা কলিতা দাশগুপ্ত। ইতিমধ্যেই সেই ঘটনায় গ্রেফতার করা হয়েছে গাড়ির চালক এবং মালিককে। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো, দমদম ও চিতপুরের সংযোগস্থল থেকেই আটকের পর গ্রেফতার করা হয়েছে। 2রা অক্টোবর যে ঘটনা ঘটেছিল বাঁশদ্রোণীতে জেসিবির ধাক্কায় মৃত্যুর পড়ুয়া হয়েছিল এবং সেই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায় এবং সেই ঘটনায় গ্রেফতার করা হয়েছে। আমরা এই নিয়ে কথা বলবো। শুভ্রজিৎ চক্রবর্তী আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। শুভ্রজিৎ। একেবারে তোমার যেটা জানিয়ে রাখবো যে গত 2রা অক্টোবর বাঁশদ্রোণী থানা এলাকার দীনেশনগরে যে ঘটনা ঘটেছিল, একটি জেসিবির ধাক্কায় এক পড়ুয়া সে কোচিং সেন্টারে যাচ্ছিল, ঠিক সেই সময় কিন্তু তার মৃত্যু হয় জেসিবির ধাক্কায়। এবং এই ঘটনায় রীতিমতো উত্তেজনা সৃষ্টি হয়েছিল ওই দিন, যেদিন ঘটনা ঘটেছিল। এবং পুলিশকে ঘিরেও কিন্তু বিক্ষোভ দেখিয়েছিল, পুলিশকে হেনস্থা করা হয়েছিল বলে অভিযোগ ছিল। সেই ঘটনায় কিন্তু ইতিমধ্যে হেনস্থার ঘটনায় পুলিশ 5 জনকে গ্রেফতার করেছে, যদিও এই ঘটনা এখনো পর্যন্ত কোনো গ্রেফতার নেই হেনস্থার ঘটনায়। এবং গতকালই পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে দমদম এবং চিতপুরের সংযোগস্থল বর্ডার এলাকা সেই জায়গা থেকে কিন্তু গাড়ির মালিক এবং গাড়ির চালক 2 জনকে কিন্তু গ্রেফতার করে। এবং পুলিশের জেরায় যেটা উঠে আসে যে এই যে গাড়ির মালিক, যিনি জেসিবির মালিক, তিনি কিন্তু গাড়ির চালককে ওই সময় পালাতে সাহায্য করেছিলেন এবং লুকিয়ে থাকতে সাহায্য করেছিলেন। পুলিশের জেরায় কিন্তু এমন উঠে আসে। আজ সাংবাদিক সম্মেলন করে জানান যিনি ডিসি ছিলেন এসএসপি। এবং যেটা জানা যাচ্ছে যে গাড়ির মালিক এবং গাড়ির চালক 2 জনকে কিন্তু ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। শম্ভু রাম এবং বিশ্বকর্মা শর্মা, এই 2 জনকে কিন্তু ইতিমধ্যেই পুলিশ গ্রেফতার করেছে। গতকাল গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ এই 2 জনকে গ্রেফতার করে। ধন্যবাদ। শুভ্রজিৎ চক্রবর্তী আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।
আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখি যেখানে 2 অক্টোবর যে ঘটনা ঘটেছিল বাঁশদ্রোণীতে জেসিবির ধাক্কায় মৃত্যু হয়েছিল স্কুল পড়ুয়ার এবং এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছিল এলাকায়, সেই ঘটনাতেই এবার গ্রেফতার করা হচ্ছে জেসিবির চালক এবং মালিককে। কি বলছেন ডিসি বিদিশা কলিতা দাশগুপ্ত, শোনাব আপনার। বাঁশদ্রোণী থানাতে 105 BNS ধারার আন্ডারে কেস রেকর্ড হয়। আর তারপরে আমাদের কলকাতা পুলিশের একটা ডেডিকেটেড টিম লেগে পড়ে ওই ড্রাইভারকে আটক করার জন্য, যে ড্রাইভারটা ওই গাড়িটা চালিয়েছিল। গতকাল আমরা একটা লিড পাই যে রিগার্ডিং দ্য ড্রাইভার। তারপরে দমদম আর ছিটপুরের একটু বর্ডারিং এরিয়া থেকে দুজনকে আটক করা হয়। অনেকক্ষণ জেরা করার পরে যেটা বোঝা যায় তার মধ্যে একজন যে শম্ভু রাম, হি ওয়াজ ড্রাইভিং দ্য ভেহিকল ওই ঘটনার সময়। আর একজনকে যাকে আটক করা হয় ও হয়েছিল ওই গাড়ির মালিক, যেটা অনেকক্ষণ জেরা করার পরে যেটা বোঝা যায় যে ওই মালিকই ওকে সাহায্য করেছিল ওখান থেকে সঙ্গে সঙ্গে পালিয়ে যেতে আর ওকে মানে লুকিয়ে রাখতে। ওই মালিকের একটু ভূমিকা আমরা পেয়েছি, তো ওই দুজনকে এই কেসে অ্যারেস্ট করা হয়েছে। আসবো পরের খবরে। জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি আজই উঠে যাওয়ার সম্ভাবনা। আরজিকরে প্রতিবাদ মিছিলের পর ঘোষণা করতে পারেন জুনিয়র চিকিৎসকরা। নিরাপত্তা নিয়ে নির্দিষ্ট সময়সীমাও এক্ষেত্রে বেঁধে দিতে চান জুনিয়র চিকিৎসকরা এবং তাদের দাবি পূরণ না হলে আমরণ অনশন করারও ভাবনা রয়েছে জুনিয়র চিকিৎসকদের। এবং আপনারা জানেন এই বিষয় নিয়ে গতকালও বৈঠক হয়েছিল, যেখানে সিনিয়র চিকিৎসকরা তারা উপস্থিত ছিলেন, জুনিয়র চিকিৎসকদের সঙ্গে তাদের কথা হয়েছিল। কিছুটা হলেও এই মুহূর্তে কর্মবিরতি নিয়ে চাপের মুখে রয়েছেন জুনিয়র চিকিৎসকরা। সিনিয়র চিকিৎসকরা তারাও চাইছেন যাতে কর্মবিরতির অন্য কোনো পথ হিসেবে তারা আন্দোলনের পথ বেছে নেন এবং সেক্ষেত্রে আবারও তারা চিকিৎসা পরিষেবা দিতে শুরু করেন, কাজে ফেরেন। আজ জুনিয়র চিকিৎসকদের মধ্যেও সেই নিয়ে আলোচনা করা হয়েছিল এবং আরজিকর কাণ্ডের নিয়েই আজকে ফের একবার প্রতিবাদ মিছিল রয়েছে জুনিয়র চিকিৎসকদের। মনে করা হচ্ছে সেই মিছিল শেষেই হয়তো কর্মবিরতি নিয়ে নিজেদের চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিতে পারেন জুনিয়র চিকিৎসকরা, কারণ কিছুটা হলেও কর্মবিরতি নিয়ে এবার চাপের মুখে পড়েছেন জুনিয়র চিকিৎসকরা। সেক্ষেত্রে নিরাপত্তা সংক্রান্ত যে সমস্ত দাবি দেওয়া ছিল জুনিয়র চিকিৎসকদের, তা নিয়ে তারা সময়সীমাও বেঁধে দিতে পারেন। আমরা এই নিয়ে কথা বলবো সরাসরি। আমাদের সঙ্গে আরজিকর হাসপাতাল থেকে রয়েছেন প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। সত্য, জুনিয়র চিকিৎসকরা দীর্ঘদিন ধরে আরজিকর কাণ্ডের প্রতিবাদ জানিয়ে একাধিক দাবি দাওয়া নিয়ে তারা কর্মবিরতিতে সামিল হয়েছিলেন। আজকে এই কর্মবিরতি সংক্রান্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত তারা জানাতে পারেন, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত, কি খবর পাচ্ছ? দেখো, গোটা বিষয়টাই কিন্তু একটা সম্ভাবনার কথা উঠে আসছে। তার কারণ হলো গতকাল রাতভর যে জিবি বৈঠক বা সাধারণ বৈঠক হয় আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে, তার আগে কনভেনশন ছিল এবং সেই কনভেনশনে জুনিয়র চিকিৎসকদের পাশাপাশি সিনিয়র চিকিৎসক যারা ছিলেন তারা উপস্থিত ছিলেন। সিনিয়র চিকিৎসকদের একাংশ তারা মনে করছেন যে আন্দোলন বা ন্যায় বিচারের যে দাবি সেটা যথেষ্ট যুক্তিপূর্ণ এবং সঙ্গত কারণেই সেই আন্দোলন চালিয়ে যাওয়া উচিত। কিন্তু তার পাশাপাশি এই যে পূর্ণ কর্মবিরতি যেটা গত মঙ্গলবার থেকে আবারও শুরু হয়েছে সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে, আবারও এই জুনিয়র চিকিৎসকদের নির্যাতনের বা হামলার ঘটনার পরে, সেই জায়গা থেকে পূর্ণ কর্মবিরতি প্রত্যাহার করা উচিত। তার কারণ ইতিমধ্যেই উৎসবের মরশুম শুরু হয়ে গিয়েছে। বিভিন্ন হাসপাতাল, সরকারি হাসপাতালে এই সময়টায় রোগীর চাপ খুব স্বাভাবিকভাবেই থাকে এবং সেটা এবারও রয়েছে। অন্যদিকে রাজ্যের বেশ কিছু জেলা বন্যা বিপর্যস্ত, সেই বন্যা বিপর্যস্ত জেলাগুলোতে জেলা হাসপাতালগুলো যেগুলো রয়েছে সেখানেও কিন্তু জরুরি পরিষেবা থাকাটা অত্যন্ত জরুরি বলে মনে করছেন সিনিয়র চিকিৎসকেরা। সেই জায়গায় দাঁড়িয়ে যাতে জরুরি পরিষেবা এবং তার সঙ্গে আনুষঙ্গিক যে সমস্ত বিভাগ রয়েছে যেখানে ট্রমা কেয়ার সেন্টার বা অন্যান্য পরিষেবাগুলো, সেই পরিষেবাতে যাতে জুনিয়র চিকিৎসকেরা অংশগ্রহণ করেন, যেটা এর আগে তারা আংশিক কর্মবিরতির সময় যেরকমটা তারা চালাচ্ছিলেন, সেই বিষয়টাই কিন্তু তাদের নজর দেওয়া উচিত বলে মনে করছেন সিনিয়র চিকিৎসকেরা। অন্যদিকে জুনিয়র চিকিৎসকেরা তারা গতকাল রাতভর যে জিবি বৈঠক হয়েছে, সেই জিবি বৈঠকে শুধুমাত্র যে আরজিকর মেডিকেল
কলেজ হাসপাতালের জুনিয়র চিকিৎসকেরা উপস্থিত ছিলেন এমনটা নয়, সেখানে অন্যান্য মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র চিকিৎসকেরা যারা আন্দোলনে রয়েছেন তারাও উপস্থিত ছিলেন। সেক্ষেত্রে তাদের মধ্যেও কিন্তু একটা দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। তাদের একাংশ মনে করছেন যে সামগ্রিকভাবে এই বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে এবং চিকিৎসা পরিষেবা যাতে সুষ্ঠুভাবে পৌঁছে দেওয়া যায় সেই লক্ষ্যে কিন্তু এই পূর্ণ কর্মবিরতি প্রত্যাহার করা উচিত। আন্দোলন তাদের চলবে, কিন্তু কর্মবিরতি, আংশিক কর্মবিরতি রেখে এই জরুরি পরিষেবাগুলোতে তারা অংশগ্রহণ করুক বা তারা সামিল হোক। কিন্তু অন্য আরেকটি অংশ তারা মনে করছেন যে সরকারকে একটা নির্দিষ্ট সময়সীমা দেওয়ার প্রয়োজন রয়েছে। সরকারকে একটি নির্দিষ্ট সময়সীমা দেওয়া কেন প্রয়োজন, তার আগেও বিভিন্ন হাসপাতালের যে স্বাস্থ্য পরিষেবা এবং সুরক্ষার প্রশ্নে তারা ইতিমধ্যেই যে বারবার যে দাবি জানিয়েছেন সেই দাবির প্রশ্নে কিন্তু তারা এখনো অনড় রয়েছেন। চিকিৎসা পরিষেবার পাশাপাশি এই সুরক্ষা এবং চিকিৎসার যে পরিষেবার পরিকাঠামোগত যে সমস্ত অসুবিধাগুলো রয়েছে সেই অসুবিধাগুলো দূর করা আশু প্রয়োজন এবং সেক্ষেত্রে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে তা মীমাংসা করা প্রয়োজন বলে মনে করছেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা। সেক্ষেত্রে নির্দিষ্ট একটা সময়সীমার মধ্যে সরকার যদি এই বিষয়টাকে নজর না দেন। একেবারেই সত্য, আমাদের যেমনটা জানাচ্ছিল যে এই সংক্রান্ত বিষয় কিন্তু একটা সম্ভাবনা থাকছে, হয়তো তারা আজকে কর্মবিরতি সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারেন এবং আরজিকর কাণ্ডের প্রতিবাদ জানিয়ে আজকে ফের একবার প্রতিবাদে সামিল হবেন তারা। যে প্রতিবাদ মিছিল রয়েছে তাদের, সেই মিছিল শেষেই হয়তো এই সংক্রান্ত বিষয়ে তারা চূড়ান্ত সিদ্ধান্ত কি নিচ্ছেন সেই বিষয়ে জানিয়ে দেবেন। কারণ কিছুটা হলেও এই মুহূর্তে নিজেদের দাবি দাওয়া নিয়ে সরব হয়েছিলেন আরজিকর কাণ্ডের পর জুনিয়র চিকিৎসকরা, তারপর কর্মবিরতি চলছিল, কিছুটা হলেও পুজোর আগে এবার কর্মবিরতি নিয়েই চাপের মুখে জুনিয়র চিকিৎসক। দুর্গোৎসবের মুখে বাঙালিদের জন্য সুখবর, ক্লাসিক্যাল ভাষার স্বীকৃতি পেল বাংলা। বাংলার সঙ্গে মারাঠি, পালি, প্রাকৃত, অসমীয়া ভাষাকেও ক্লাসিক্যাল ভাষার মর্যাদা দেওয়া হয়েছে। ভারতীয় ভাষা নিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রের। এর আগে ক্লাসিক্যাল বা ধ্রুপদী ভাষার তালিকায় ছিল সংস্কৃত, তামিল, তেলেগু, কন্নড়, মালায়ালাম এবং ওড়িয়া। শেষবার 2014 সালে ওড়িয়াকে ক্লাসিক্যাল ভাষার স্বীকৃতি দেওয়া হয়েছিল। নতুন করে আরও 5টি ভাষাকে স্বীকৃতি দেওয়ায় ধ্রুপদী ভাষার তালিকার সংখ্যা বেড়ে দাঁড়ালো 11। দুর্গোৎসবের সময় বাংলা ভাষার স্বীকৃতির জন্য এক্স স্যান্ডেলে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক্স স্যান্ডেলে আনন্দের সঙ্গে খবরটি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি বলেন, অবশেষে তাঁদের লড়াইয়ে বাংলা ভাষা এই ন্যায্য স্বীকৃতি পেল। বলুন স্যার। আমি নিজের ব্যাপারটাকে খুব গর্বের বা আনন্দের বিষয় বলে মনে করি না, আবার আমি দুঃখিত হয়েছে এমনও বলবো না। আসলে এই অলঙ্করণ বা সম্মান এটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত। কোন ভাষার গুণাগুণ বিচার করে সেই ভাষাকে বা ইতিহাস বিচার করে সব ভাষার ইতিহাস যদি খতিয়ে দেখা যায়, যত ভাষা তালিকায় এসেছে সব ভাষা সমান নয়। তা সত্ত্বেও দেওয়া হয়েছে, যেমন তামিলকে সংস্কৃতের আগে দেওয়া হয়েছে 2004-এ বোধহয় তামিল, 2005-এ সংস্কৃত। তা যে বিচারের মধ্যে একটা উদ্ভটত্ব ছিল, কেন দেওয়া হচ্ছে, কি দেওয়া হচ্ছে, তার যুক্তিগুলো খুব পরিষ্কার ছিল। দ্বিতীয়ত বাংলার কথায় আসি, বাংলা এই সম্মান পেল কি না পেল, বাংলার কাছে কিছু এসে যায় না ভাষা হিসেবে, তা উন্নত হবে না, অবনত হবে না। এটা অত্যন্ত আনন্দের সংবাদ যে বাংলা ভাষা এই ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের মর্যাদা পেল, এবং এটা জানতে হবে, বুঝতে হবে যে এর পেছনে আমাদের শিক্ষা মন্ত্রক প্রচুর চেষ্টা করেছে এবং শিক্ষা মন্ত্রকের সঙ্গে একটি বোধহয় ইনস্টিটিউট অফ ল্যাঙ্গুয়েজ আছে, তারা প্রচুর চেষ্টা করেছে। মানে প্রমাণ সহ সমস্ত জিনিসপত্রগুলো দেওয়ার ফলেই কিন্তু এই জায়গায় আজকে বাংলা ধ্রুপদী সাহিত্যের মর্যাদা পেয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো যে পুরোনোটা যেভাবে দেখিয়েছেন আর কি, তারপরের যে পরম্পরা, আজকে যে ভারতবর্ষে আমরা বাংলা ভাষা ওয়ান অফ দ্য রিচেস্ট ল্যাঙ্গুয়েজ, কেন যে সেখানে রবীন্দ্রনাথের মতো লোক জন্মেছেন এবং আরো তো অন্যান্যদের কথা বলেই লাভ নেই, সামনে
একেবারে শেষ পর্যন্ত যত সাহিত্যিক প্রচুর পরিমাণ আছেন যাতে বাংলা ভাষার উন্নতি হয়েছে, কিন্তু সেই উন্নতিটা হতে পেরেছে সেটার পেছনে যে কতটা দূর পর্যন্ত প্রাচীনের অবদান ছিল তা না হলে তো এটা ধ্রুপদী ভাষা হিসেবে গণ্য হতে পারে না। এবং কতকাল ধরে বাংলা ভাষার সেই ভিত্তিটা তৈরি হয়েছিল সেটাই ওরা তো প্রমাণ সহ উপস্থিত করেছেন। ফলে সেটা করেছেন যখন, যেখানে রবীন্দ্রনাথের উত্তরাধিকার আছে, পরবর্তীকালে সাহিত্যিকদের উত্তরাধিকার আছে, সেখানে আমি মনে করি এটা নতুন ভাবে বাংলা ভাষার পরম্পরা সৃষ্টি করবে এবং সেখানে সাহিত্যের পরম্পরা, সাহিত্যের সঙ্গে সামাজিক পরম্পরা যেটা সাহিত্যে উঠে আসবে এবং তাছাড়া আরো আরো অনেক দিক থেকে এটা আমাদের উন্নতি ঘটাবে। কিছু কিছু ভাষাবিদ মনে করতেন যে বাংলা ভাষা অপেক্ষাকৃত নতুন ভাষা। চর্যাপদ, আমরা বাংলা ভাষার প্রাচীনতম পুঁথি চর্যাপদ পাই, কিন্তু অন্য সেই অর্থে বাংলা অপেক্ষাকৃত নতুন ভাষা। কিন্তু অন্য ভাষাগুলি যেগুলো পূর্ববর্তী তালিকাভুক্ত ছিল, সেখানে দক্ষিণ ভারতের কিছু ভাষা ছিল, এমনকি উড়িয়া ভাষাও ছিল, সেই ভাষাগুলো ভারতবর্ষের একেবারে প্রাচীনতম এবং ভারতীয় যে ভূমিপুত্র যারা সেই সময় একেবারে সেই কয়েকশো বছরের পুরনো সেই সমস্ত, সেগুলো বাংলা থেকে অনেক প্রাচীন ইত্যাদি মত পক্ষে বিপক্ষে ছিল। কিন্তু যাই হোক, বাংলা ভাষা তো ভারতবর্ষের একটি অন্যতম শ্রেষ্ঠ ভাষা এবং প্রধান ভাষা। শুধু ভারতবর্ষ নয়, বাংলা ভাষাভাষী মানুষ সারা পৃথিবীর বুকে ছড়িয়ে রয়েছে এবং আমেরিকা এবং ইউরোপে গেলেও কিন্তু আমরা দেখতে পাবো যে, যেমন ইউকেতে যদি তোমরা স্ট্যাটিস্টিক্স দেখো, যে ইংলিশ ল্যাঙ্গুয়েজের পরে দ্বিতীয় স্থানে যে সংখ্যক মানুষ রয়েছেন তারা বাংলা ভাষাভাষী, অর্থাৎ সর্বাধিক ইংরেজি ভাষায় মানুষ কথা বলেন, দ্বিতীয় বহুল প্রচলিত ভাষা কিন্তু ইউকেতে, ইংল্যান্ডে সেটা কিন্তু বাংলা ভাষা। সো বাংলা ভাষার এই মুহূর্তে অসীম গুরুত্ব রয়েছে। বাংলা ভাষার সাহিত্য, বাংলা ভাষার চর্চা, সেটা একটা বিরাট জায়গায় রয়েছে সারা পৃথিবী জুড়ে। স্বাভাবিকভাবে কেন্দ্রীয় সরকার এই স্বীকৃতি দিয়েছেন, এটাকে আমি ব্যক্তিগতভাবে এটাকে স্বাগত জানাচ্ছি। এবং এই যে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দেওয়া হয়েছে বাংলা সহ 5টি ভাষাকে, এই নিয়ে রাজনৈতিক মহলের কি প্রতিক্রিয়া শোনাবো আপনাদের। আজ এক ঐতিহাসিক মুহূর্ত, ঐতিহাসিক দিন বলা ভালো। বাংলা সহ আরো মোট 5টি ভাষাকে আজকে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ বা ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়া হলো। সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এবং বাঙালি হিসাবে আজকে সত্যি গর্ব করার মতো দিন। এবং আপনারা জানেন যে সাহিত্য একাডেমি আন্ডারে লিঙ্গুইস্টিক এক্সপার্ট কমিটি তৈরি হয়েছিল। সেই এক্সপার্ট কমিটি তার রেকমেন্ডেশন করেছে এবং সেই রেকমেন্ডেশনের উপর ভিত্তি করে এই 5টি ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দেওয়া হলো। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী সহ সমস্ত কেন্দ্রীয় মন্ত্রিসভা অর্থাৎ ক্যাবিনেটকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এশিয়াতে সুয়েজ ক্যানালের পূর্ব দিকে প্রথম নোবেল প্রাইজ পেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ভাষায় লিখে, যেটা ইংরেজিতে অনুবাদ হওয়াতে গীতাঞ্জলি, কিন্তু মূল লেখা বাংলা ভাষায়। সারা ভারতবর্ষ শুধু নয়, এশিয়া বলুন, সব জায়গার মধ্যে মিলিয়ে ইউরোপ বা আমেরিকার বাইরে প্রথম সাহিত্যের নোবেল প্রাইজ হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের। সেই বাংলা ভাষা, আমারই বাংলা ভাষা, আমার গর্ব, আমার আশা। তো সেই ক্ষেত্রে এটা তো আমাদের গর্বের বিষয় এবং আমরা গর্বিত বাংলা ভাষা নিয়ে। কিন্তু দেখুন, এতে বিরোধী দল যারা বাংলাকে ঘেন্না করে, বাংলাকে পছন্দ করে না, কিন্তু বাংলাতেই রাজনীতি করে, বিশেষ করে পশ্চিমবঙ্গের বিজেপি, তারা খুশি হয় কিনা, তারা হয়তো এর মধ্যেও চক্রান্ত দেখবে। এখন এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।